হুম। দেখতে পাচ্ছি আমার স্ক্রিন তো। হ্যাঁ, হ্যাঁ। বল, আগের দিনের পর থেকে কি প্রবলেম আছে? ইলেকট্রিসিটি পার্টটা শেষ করে নিয়ে তারপর ম্যাথের পার্টটাই যাবো। প্রবলেম বলতে উম, মানে উম, ওই ক্যাথড মানে রিডাকশনের মানে ওই চিহ্নের ক্ষেত্রে হুম। কোন জায়গাটা ঠিক মানে রিডিউসড ফর্মে লিখতে হবে, কোন জায়গাটা সবকিছু কি রিডিউসড ফর্মে লিখতে হচ্ছে আমার? তুই রিয়াকশনটাকে কোন ফর্মে লিখবি আর পোটেনশিয়ালটা কি ব্যবহার করবি তার মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাও থাকতে পারে। ঠিক আছে। হ্যাঁ, তুই মানে ওই জায়গায় একটু মানে সমস্যা হচ্ছে, মানে একটুখানি কানেকশন করতে একটু অসুবিধা হচ্ছে, মানে এই বুঝতে বুঝতে গেলে এই অঙ্কর ক্ষেত্রে। বুঝতে পেরেছি। বেসিক রুলটা হচ্ছে এটা যে বাই ডিফল্ট, যদি আমি এরকম করে বলি, কথার কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল, যদি আমি বলি যে ধর এ থেকে বি, ঠিক আছে, এ হ্যাঁ, থেকে বি, তার রিডাকশন পোটেনশিয়াল ই জিরো রেড ইজ ইকুয়ালস টু সাম এক্স। ঠিক আছে। হ্যাঁ। এর মানেটা হচ্ছে, যখন আমি এটা বলে দিচ্ছি, এটা আমি বলছি ওয়ে ওয়ান, এর মানেটা হচ্ছে যে হয় এদিক থেকে এদিকে রিডাকশন হচ্ছে, নয় এদিক থেকে এদিকে রিডাকশন হচ্ছে। ঠিক আছে। হুম। সেটা এবার আমাকে দেখে বুঝতে হবে। ডাজেন্ট ম্যাটার, আমি বলছি যেদিকে রিডাকশন হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়ালটা এটা। ও ঠিক আছে। আচ্ছা। তাহলে যখন রিডাকশন পোটেনশিয়াল মেনশন করে দিচ্ছি তখন মানে হচ্ছে যে যেদিকে রিডাকশন হচ্ছে সেটার জন্য পোটেনশিয়াল। আমি তখন বলছি না কিন্তু যে ফরওয়ার্ড ডিরেকশনের জন্য না ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য, আমি মেনশন করছি যেদিকে রিডাকশন হচ্ছে সেই দিকের জন্য পোটেনশিয়ালটা এক্স। হুম, বুঝতে পারছেন? বুঝতে পারছিস না? হুম, তাহলে মানে, না, আমি ওটাই বলতে চাইছি যে ইফ এ থেকে বি এই দিকে রিডাকশন হয় আর বি থেকে এ এদিকে অক্সিডেশন হয়, তাহলে এই বিক্রিয়ার জন্য পোটেনশিয়াল কত? এক্স। এই বিক্রিয়ার জন্য পোটেনশিয়াল কত? মাইনাস এক্স। বুঝতে পেরেছিস? হুম, হুম, বাট ইফ, এটাকে ব্লু করে দিই, যদি উল্টোটা হয়, যদি এ থেকে বি এটা অক্সিডেশন হয় আর বি থেকে এ এটা রিডাকশন হয়, আমি সোললি এই ডেটার উপর ভিত্তি করে বলছি কিন্তু, ঠিক আছে, হুম, এই ডেটার উপর ভিত্তি করে বলছি, আমি ধরে নিচ্ছি এটা সত্যি। যদি এটা হয় তখন এর জন্য ই জিরো কত হবে? মাইনাস এক্স। এর জন্য ই জিরো কত হবে? এক্স। তার মানে এ থেকে বি তার রিডাকশন পোটেনশিয়াল যদি এক্স বলে দেয়, তাহলে আবার বলছে যেদিকে রিডাকশন, এক্ষেত্রে এদিকে রিডাকশন, এক্ষেত্রে এদিকে রিডাকশন, সেটার জন্য এক্স। আর যেদিকে অক্সিডেশন সেদিকে সেটার জন্য মাইনাস এক্স। বুঝতে পারছিস? বুঝতে পারছিস না? হুম, হুম, ফলে কোনো একটা বিক্রিয়ার রিডাকশন পোটেনশিয়াল যদি বলে দেয়, ডাজেন্ট ম্যাটার বিক্রিয়াটা আমি কিভাবে লিখছি, আমি মেনশন করে দিয়েছি রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে। তার মানে হচ্ছে যে যেদিকে রিডাকশন তার জন্য পোটেনশিয়াল, উল্টো বিক্রিয়ার জন্য মাইনাস হয়ে যাবে জাস্ট। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম করে বলি যে ক্যাথোডে যে বিক্রিয়া হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়াল কিছু একটা, অ্যানোডে যে বিক্রিয়া হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়াল কিছু একটা, এবার আমি জানি অ্যানোডে তো জারণ হয়, হ্যাঁ, অক্সিডেশন হয়, তার হ্যাঁ। মানে বলতে চাইছি অ্যানোডের উল্টো বিক্রিয়াটার জন্য পোটেনশিয়ালটা ওটা। ঠিক আছে। তাহলে আচ্ছা। ক্ষয়টা কিরকম করে বলতে পারি আমি, আমি তথ্য যখন দেবো তোকে তখন বলতে পারি এ থেকে বি তার রিডাকশন পোটেনশিয়াল এক্স, এরকম হুম, করে বলতে পারি। তাহলে আমাকে তখন বুঝতে হবে যে এ থেকে বি বা বি থেকে এ যেদিকে ডিরেকশন হচ্ছে তার জন্য পোটেনশিয়াল এক্স। ঠিক আছে। আর নইলে আমি শুধু বলতে পারি এ থেকে বি তার পোটেনশিয়াল কিছু একটা মানে এক্স। ঠিক আছে। তার হুম, ই জিরো ভ্যালু, তখন ডিরেকশন পোটেনশিয়াল বলছি না, তখন বলছি তার ই জিরো ভ্যালুটা এক্স। তার মানে হুম, এই বিক্রিয়ার জন্য ডিরেকশন পোটেনশিয়াল এক্স, একদম এই 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 ফরওয়ার্ড বিক্রিয়ার জন্য। ঠিক আছে। হুম, বাট জেনারেলি আমরা আগের কনভেনশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। যে কোনো একটা বিক্রিয়া তার রিডাকশন পোটেনশিয়াল, যেহেতু আমরা রিডাকশন ধরে সবসময় চলি, তো কিছু না বলে দিলে তোকে ধরে নিতে হবে রিডাকশন পোটেনশিয়ালই বলতে চাইছে। বুঝতে পেরেছিস তো? এইবার এখানে হুম, আরেকটা ঘাপলা করে, সেটা হচ্ছে যে তাহলে দুটো উপায় বললাম, একটা উপায় হচ্ছে এটা, ঠিক আছে, আরেকটা উপায় হচ্ছে যেটা তোকে বললাম একটু বাদেই, যে এ থেকে বি তার ই জিরো ভ্যালু হচ্ছে এক্স, এটা উপায় হতে পারে। তার মানে, তার মানে একটা, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। আগেরটা যেমন অ্যাম্বিগুইটি আছে যে কোনটা রিডাকশন সেই অনুযায়ী আমাকে দেখতে হবে,
এইখানে আসলে কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা নয়, ঠিক আছে? তার মানে এ থেকে বি, তার ই জিরো হচ্ছে এক্স, আর বি থেকে এ, তার ই জিরো হচ্ছে -x। তাহলে 1 নম্বর উপায় আমাকে বলে দেবে রিডাকশন পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল, আমাকে সেই অনুযায়ী দেখতে হবে। হুম 2 নম্বর হচ্ছে আমাকে রিডাকশন কিছু বলবে না, আমাকে জাস্ট এই বিক্রিয়ার জন্য ইজিরো বলে দেবে, তাহলে আমার কাজটা খুব সিম্পল। এইটা দুটো উপায় হতে পারে। হুম বুঝতে পারছিস না? হুম হুম। এই হচ্ছে দুটো ঠিকঠাক উপায়। এবার আসলে কি করে, ঠিক আছে? এরকম করে যদি বলি যে আসলে কি করে, এই দুটোর জগা খিচুড়ি, ঠিক আছে? কি করে, বলে এ থেকে বি, এবং তার ই জিরো বলে কিছু একটা এক্স, ঠিক আছে? বাট এই জিরোটা মোস্টলি বলতে চাইছে রিডাকশন পোটেনশিয়াল, বাট আসলে এটা ই জিরো, রাইট? তাহলে যদিও এখানে ই জিরো হিসেবে বলছে উইচ লুকস টু লাইক দিস কেস, বাট আসলে এটা দিস কেস। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আচ্ছা। ফলে তোকে যদি আর কিচ্ছু না বলে দেয়, যদি অক্সিডেশন পোটেনশিয়াল না বলে দেয়, তাহলে ধরবি সবসময় রিডাকশন পোটেনশিয়াল হিসেবেই বলছে। অক্সিডেশন পোটেনশিয়াল বললে জেনারেলি আলাদা করে মেনশন করে দেয় যে এটা অক্সিডেশন পোটেনশিয়াল, হুম। বা এটা এই সম্মুখ বিক্রিয়াটার জন্য ই জিরো। ঠিক আছে, এরকম করে যদি কিছু না বলে দেয় পার্টিকুলারলি, তাহলে ধরবি ই জিরো ভ্যালু দেওয়া মানে ই জিরো রিডাকশন এই ভ্যালু দেওয়া। আর ই জিরো যেটার মানে কোনো কিছুর ই জিরো ভ্যালু ওই যখন ওই বাই সাইনটা দিয়ে লিখে হুম। প্রশ্নে বলার সময় ওটা সবসময় রিডাকশনের রিয়াকশনের দিকটা লিখতে হয়। মানে ধরো ওই ই হ্যাঁ, জিরো হ্যাঁ, নিচে যেটা লেখে হ্যাঁ, ওইটা হ্যাঁ, রিডাকশন হচ্ছে ওই বিক্রিয়ার ফর্মেই লিখতে ওইভাবে। হয়। হ্যাঁ, 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 আর রিডাকশন যখন ওই পোটেনশিয়াল যদি মেনশন করে। হুম। হ্যাঁ, আর যখন পুরো বিক্রিয়াটাকে ওই চিহ্ন দিয়ে বলে হুম। তখন যেটা হচ্ছে সেটাই লিখছে তো তাই তো দেখছি। আরেকবার বুঝিয়ে বল। মানে যখন ওই পুরো বিক্রিয়াটাকে মানে ফুল সেল বিক্রিয়াটাকে ওই দাগ দাগ চিহ্ন দিয়ে লিখছে তখন ওই সিডি থেকে সিডি টু প্লাস হলে সিডি থেকে সিডি টু প্লাস এর মাঝেই দাগটা দেয়, আর এইচ প্লাস থেকে এইচ টু হলে এইচ প্লাস থেকে এইচ টুটাই তো লিখছে দেখছি। মানে ওই বুঝতে যে একটা পেরেছি অঙ্ক, বুঝতে ওই যে বুঝতে একটা অঙ্ক পেরেছি তুই থেকে। কি বলতে চাইছিস। হ্যাঁ হ্যাঁ। ওইখানে হুম। তো যে যে সেলে যেটা হচ্ছে ডান বাদিকে সেটা রাখে আর যেদিকে যাচ্ছে সেটাকে ডান দিকে রাখছে। হুম, দাঁড়া, একটা মিনিট সময় দে। জাস্ট টু বিকাম কনফার্ম। হ্যাঁ, তো এইটা দেখে আর একটা ভালো করে বোঝা যায় ব্যাপারটাকে। মানে ধর আমার বিক্রিয়া হচ্ছে, কথার কথা বলছি, আম, ধর বিক্রিয়া হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা আমার অ্যানোড, হ্যাঁ কপার 2 প্লাস থেকে কপার। তাহলে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে এটা অ্যানোড, সেলে বিক্রিয়া হচ্ছে, সেল এ ঘটছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আর এইটা আমার ক্যাথোড, সেলে বিক্রিয়া এক্ষেত্রেও এদিক থেকে এদিক, ঠিক আছে? হ্যাঁ। তার মানে Cu2 প্লাস থেকে সিউ তৈরি হচ্ছে, জিঙ্ক থেকে Zn2 প্লাস তৈরি হচ্ছে। এবার যখন এর ই জিরো ভ্যালু বলে, তখন দেখবি এরকম করে বলবে হ্যাঁ জেড এন থেকে জেড এন টু জেড আ এন আ আ আ Zn2 প্লাস থেকে Zn, সুডেন হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর সিউ ইকুয়ালস টু টু প্লাস থেকে যেখানে। সিউ টু। তাহলে এটা আবার পরিষ্কার করে দিচ্ছে যে এটা রিডাকশন পোটেনশিয়াল, Zn2 প্লাস থেকে Zn এর দিকে যাওয়ার কথা বলছে, সিউ টু হুম, প্লাস থেকে সিউ2 প্লাস ঠিক আছে? তাহলে দিস হ্যাঁ। ক্লিয়ার্স that these E zero values তাহলে তাহলে ওই অ্যানডের ক্ষেত্রে যে রিডাকশন ইজিটা বলে দিচ্ছে যদি আমি ওটা
আমরা রিয়াকশনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কি ওটা চিহ্ন পরিবর্তন করে ব্যবহার করতে হবে? সেটাই করছি, কিন্তু তুই দেখ আমরা সেটাই করছি। আমরা যখন E0 সেল বলছি, তখন আমরা আসলে কি করা উচিত? ক্যাথোডের জন্য ধর আমি এখানে ক্যাথোড লিখছি, আচ্ছা নিচে হুম ক্যাথোড লিখছি ধর, ক্যাথোড হুম রিডাকশন হুম 0, ঠিক আছে। হুম ইদের আমাকে করতে হবে প্লাস E0 অ্যানোড অক্সিডেশন 0, অথবা হুম। করতে হবে, কারণ এটাই ঘটছে, ক্যাথোডে রিডাকশন ঘটছে, হ্যাঁ, অ্যানোডে অক্সিডেশন ঘটছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি এরকম করে লিখতে চাই, ই ক্যাথোড রিডাকশন 0, আর হ্যাঁ, অ্যানোড তারও ডিডাকশন হিসেবে লিখতে চাই, হুম। তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। আমরা এইটাই ব্যবহার করি কিন্তু, এই রিডাকশনের লেখাটা শুধু থাকে না, জাস্ট E0 ও ক্যাথোড মানে মাইনাস E0 অ্যানোড হয়ে যায়। হ্যাঁ মানে আমরা আমরা বেসিক্যালি ওই সাইন কনভেনশনটাকে আগেই ইনক্লুড করে নিয়েছি, ফলে ওখানে হ্যাঁ, কটার সময় আর মাইনাসটা এক্সট্রা মাইনাস করে করতে দিতে হচ্ছে না, হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এইটার থেকে বেসিক্যালি উইথ সাইন, প্লাস এটা উইথ সাইন আমরা ইউজ করি মাইনাস আর কি। অফ এটা, তার মানে যেটা, রিডাকশন চলে হ্যাঁ আসবে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক উইথ আছে। সাইন। আলোর ক্ষেত্রে এটা ওই আলোর ক্ষেত্রে অনেক জায়গায় এরকম সাইন কনভেনশন ব্যাপার হ্যাঁ থাকে হ্যাঁ এখানে। হ্যাঁ 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 এখানে হ্যাঁ ওইখানে সমস্যাগুলো হয় হ্যাঁ। মানে উইথ সাইন তাহলে দিলে এখানে জাস্ট একটা একটা জিনিস লিখে নিতে হবে, তাহলে আরেক পরিষ্কার হয়ে যাবে এটা। ও সরি, না না ঠিকই আছে, মাইনাস অফ মাইনাস, আর দেখ এইটা মানে এইটা, হুম 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 ঠিক আছে। ফলে আমাকে, যদি আমি দুটোরই রিডাকশন পোটেনশিয়াল ব্যবহার করি, এটা থার্মোডাইনামিক্সে আমরা দেখেছি, আমি যদি দুটোরই রিডাকশন পোটেনশিয়াল ব্যবহার করি, তাহলে দেখতে হবে যে রিডিউস হচ্ছে তার জন্য প্লাস ফর্মে নিতে হবে, আর এক যে অক্সিডেশন হচ্ছে তার জন্য মাইনাস, মানে বিয়োগ করে নিতে হবে, ঠিক আছে। হুম আর যদি আমি একটা রিডাকশন একটা অক্সিডেশন পোটেনশিয়াল ব্যবহার করি, তাহলে আমাকে আলাদা করে সাইন চেঞ্জ করতে হবে না। হুম বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম হুম মনে নেই সে এই থার্মোডাইনামিক্স আমরা এরকম করে করেছি যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে, ঠিক আছে। হুম আমাকে এটার জন্য কিছু একটা ডেল্টা জি ভ্যালু দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর এইটার জন্য ডেল্টা জি ভ্যালু দিয়ে দিয়েছে, এইটার জন্য হুম কিছু হুম। একটা তাহলে ডেল্টা উল্টো জি। করে করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি বলেছিলাম তখন, যে যেহেতু এটাই ফরওয়ার্ড রিয়েকশন, তাই এটার জন্য এই ভ্যালু অ্যাজ ইট ইজ নিতে হবে। আর যদি এটা ব্যাকওয়ার্ড রিয়েকশন, তাই এর সাথে আমি এটাকে যোগ করবো না, বিয়োগ করবো। অথবা ডি থেকে বি দিয়েছে মানে আমি আগে বি থেকে ডি করে নেবো, উইচ ইজ মাইনাস অফ ডেল্টা জি জিরো, তারপর যোগ করবো। হুম তাহলে হয় বিয়োগ করবো, আর নয় উল্টো বিক্রিয়াটার জন্য ডেল্টা জি বার করে নেবো, উইচ ইজ এগেন বিয়োগ করা, দেন যোগ করবো। হুম বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম বুঝতে পেরেছি। বলো আর কি প্রশ্ন আছে? আর ওই জলের ক্ষেত্রে H2 তৈরি হওয়ার ক্ষেত্রে বইয়ে তো ওরকম করে কিছু লেখা নেই, কিন্তু ওরকম প্রশ্ন দিলে মানে বই ওরকম ইন জেনারেল ভাবে লেখা নেই যে অ্যাসিডের তুলনায়, ওইটা যেটা তুমি আগের দিন বলেছিলে। এবার আমি যেটা বলেছি তুই বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? হ্যাঁ বুঝতে পেরেছি তো। প্রশ্ন করলে ও, এরকম এরকম দেবে যে মানে করবেন, প্রশ্ন এরকম, করবেন, প্রশ্ন করবেন, ডোন্ট ওয়ারি। মানে এটা তো বলে দাও মানে বইয়ে ওরকম করে একটা খুব ওই ফেলাসি করে লেখা আছে, অনেক উপরে উপস্থিত ধাতুগুলি করতে পারবে, এরকম করে লাইন লেখা হ্যাঁ আছে। জানি, জানি। তো তুই ওই এইচ প্লাস এর উপরে থাকা ওরকম করে লিখবি, তারপরে একটা ছোট্ট মানে এটা নোট, এটা কি মানে আরো অন্য অনেক মানে মানে এই অ্যাম্বিগুইটা কি অনেক জায়গায় থাকবে, মানে আরো অনেক জায়গায় হতে পারে যেখানে লো কনসেন্ট্রেশনটা আছে কোনো যেটা। মানে বুঝতেই পারছি, যেহেতু কনসেন্ট্রেশনের প্রেজেন্স আছে, ফলে অ্যাম্বিগুইটিটা থাকবে, ঠিক আছে। ফলে তুই মানে ওখানে, তার মানে তো কনসেন্ট্রেশন একটা এফেক্ট পড়ছে যে কে রিডিউস বাই অক্সিডাইজের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে ই এর উপর কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্স আছে তো একটা, ই রিডাকশন, তার উপর তো একটা কনসেন্ট্রেশনের ডিপেন্ডেন্স আছে। হুম বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হাফ হুম সেলের ই এর ভ্যালুর উপর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স আছে তো। তুই ওটাকে লেখার সময় পরীক্ষায় এরকম করে লিখবি যে জল থেকে এইচ প্লাস প্রতিস্থাপন মানে হচ্ছে, মানে এর আসল বিক্রিয়াটা হচ্ছে, মূল বিক্রিয়াটা হচ্ছে এইচ প্লাস, সরি, এইচ প্লাস থেকে H2 রিডাকশন, ঠিক আছে। তাহলে এটা সেই করতে হুম পারবে যারা এইচ প্লাস তৈরিতে এইচ প্লাস এর ওপরে আছে, কারণ তাদের অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি বেশি, নিজে অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি বেশি। তারপরে নিচে একটা নোট অ্যাড করে দিবি যে যেহেতু জলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন খুব কম, মানে যত সামান্য থাকে, তাই সমস্ত ধাতু এটা পারে না। মানে এরকম করে বলবি যে যেহেতু জলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন খুব কম। খুব কম, তাই জন্য সমস্ত ওপরে থাকা ধাতু পারে না,
মানে নির্দিষ্ট, হ্যাঁ বা আমি ওটা হ্যাঁ। উল্লেখ ওটা দেবো যে কোন ধাতুটা পারে, মানে এর ওপরে না থাকা না, হবে। ওটা উল্লেখ করার থেকে, ওটা উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি হচ্ছে সেটা বলে, প্রিন্সিপালিটা বলো, প্রিন্সিপাল কি, ঠিক আছে? তো আচ্ছা। সেখানে বলবি যে জলের, তাই জলের ক্ষেত্রে, মানে কথার কথা এরকম করে বলছি যে, তাই জলের ক্ষেত্রে E0H+ থেকে ½ H2 ইকুয়ালস টু জিরো, এইটা কনসিডার করা ঠিক না, রাদার E0H2O থেকে H2, ঠিক আছে, এইটা কনসিডার করা ঠিক, যেটার মান ইজ ক্লোজ টু -0.83 ভোল্ট। ফলে এর ওপরে যারা আছে তারা পারবে। এটা একটা সেকেন্ড নোটে, মানে দ্বিতীয় প্যারাগ্রাফে অ্যাড করে দিবি। তাহলে প্রথমে তো ওটুকু লিখছিস যে জলে, জল থেকে H2 প্রতিস্থাপন মানে হচ্ছে H+-এর H2 থেকে হুম, হুম। রিডাকশন। মানে এই রিডাকশনটা তারাই প্রথমে করতে পারবে বলছি যাদের কারা, নিজের জারিত। মানে হ্যাঁ মানে হুম। প্রথমে বলছি যে ট্রেনটা কি, কোনটা হবে, তারপর বলছি যে এই হ্যাঁ, ট্রেন্ডে আর কোন কারা করতে পারবে আসলে। না মানে আরেকটু স্পেসিফিক হচ্ছিস যে এক্ষেত্রে হ্যাঁ কিন্তু মানে তার মানে ট্রেন্ডের জিরোর উপরে মধ্যে থাকলেই হবে না, কোন এইটার ধাতুটা উপরে। করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। হুম। ফলে তুই এক্সামিনারকে সন্তুষ্ট করছিস, নিজেও ঠিকঠাক লিখছিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা উত্তর লেখার সময় আমাকে ভাবতে হবে যে সেফ কি করে থাকা যায়, ঠিক আছে? হুম। তুই জানিস শুধু এটা গুরুত্বপূর্ণ নয়, তুই জানাতে পারছিস যে তুই জানিস, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ তাই 2 2 4 লাইনের উত্তরটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ হয়ে যাবে। আমি তোকে আগে দেখিয়েছিলাম যে কেন কেন E0H2O থেকে H2 তার ভ্যালুটা -0.83 থাকে। সেটা আমি ডিরেক্টলি ক্যালকুলেট করে দেখেছিলাম যে দেখ, এটা শুধুমাত্র কনসেন্ট্রেশনের এফেক্টেই হচ্ছে, ঠিক আছে? হুম, সেটাই হুম। হচ্ছে। এবং সেটা আমরা নার্স ইকুয়েশন থেকেই দেখিয়েছিলাম, সিম্পল জিনিস। হুম। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে সেটি কোন, মানে যখন ধরো তো যে ইলেকট্রোডের E0টা পজিটিভ বলছি, তার মানে হুম। ওটা আগে জিনিস করেছিলাম যে মানে E0 পজিটিভ বলতে আমি রিডিউস রিডিউস হওয়ার প্রবণতা বেশি, তাই তো? মানে যে ইলেকট্রোডের E0টা পজিটিভ সেই ইলেকট্রোডটা বেশি রিডিউসেবল হবে, তাই তো? হ্যাঁ, আমি যদি রিডাকশন পোটেনশিয়ালের সাপেক্ষে বলি তাহলে হ্যাঁ, মানে তার পজিটিভ মানে কি, যত বেশি তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। মানে মানে এটাই হয়তো কনভেনশন, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে কিন্তু মানে ইলেকট্রোডে E0 পজিটিভ বলতে তো বেসিক্যালি ইলেকট্রোডের E0টা কি আমি ওই আরেকটা বিক্রিয়া সাপেক্ষে দেখি, মানে ধরো মানে ওই যদি আমি ওই সেলের কনসেপ্ট এনে বলি যে একটা দ্রবণ আছে আর একটা ইলেকট্রোড আছে, মানে দ্রবণের বেসিক্যালি তো ইলেকট্রনটা গ্রহণ করছে, দ্রবণে ধরো ক্যাটায়নটা যে যাচ্ছে, ধরো E0 যেহেতু বিজারণ ঘটছে, তার মানে ওখানে E0টা পজিটিভ হচ্ছে, তার মানে বেসিক্যালি ক্যাটায়ন কি ইলেকট্রন গ্রহণ করছে, তাই তো? হুম। হুম। তাই জন্য ওই ইলেকট্রোডটাকে পজিটিভ হচ্ছে এবং বলছি যে ওখানে বিজারণ ঘটছে, তার মানে বেসিক্যালি একটা মানে দ্রবণটা বিজারিত হচ্ছে বেসিক্যালি, নাকি? দ্রবণটা বিজারিত হচ্ছে এরকম কোনো মান নেই, ঠিক আছে? ওই আয়নটা, দ্রবণে থাকা ওই আয়নটা আয়নকে বিজারিত বিজারিত হচ্ছে। হচ্ছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ। তো এটা বলাটা ঠিক নয় যে রিডিউস হওয়ার প্রবণতা ইলেকট্রোডের বেশি, মানে ইলেকট্রোড তো রিডিউস হচ্ছে না, বেসিক্যালি তো এই আয়নটা রিডিউস হচ্ছে। মানে জেনারেলি যে ক্ষেত্রে দেখ, আমরা যেটা করে থাকি যে একটা মেটালের আয়ন এবং তার মেটালের ইলেকট্রোডটা নিয়ে থাকি, জেনারেলি যেহেতু এটা করে হয়ে থাকে তাই জন্য ওইরকম করে বলা হয়। এরকম করে হতে পারে যে কোনো একটা, ধর মেটালের ক্ষেত্রে পার্টিকুলারলি তার ইউজের ভ্যালু বেশি মানে হচ্ছে কোনো একটা সেলে তার ক্যাথোড হিসাবে ওয়ার্ক করার ক্ষমতা বেশি, প্রবণতা বেশি। হুম। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হুম। মানে এবং হ্যাঁ, এবং তার মানে এক্ষেত্রে কিন্তু আমি বাইরে মানে থেকে আমি মেটেল ক্যাথোড মানে যুক্ত করছি না। মেটালের ক্যাথোড, মেটালটা যদি ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় তাহলে আহ ক্যাথোড হিসাবে ব্যবহার দাঁড়া, ওয়েট, ইলেকট্রোকেমিক্যাল সেলে কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে এটা আমার হাতে নেই কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ক্যাথোড হিসাবে ব্যবহার করতে পারবো না, মানে পারবো, মানে আমি জাস্ট বলতে চাইছি যে আমি যদি দুটো আরবিট্রারি এরকম যুক্ত করে দিই, হুম তাহলে হুম কে ক্যাথোড হবে কে অ্যানোড হবে এটা কি করে বোঝার সহজ উপায় কি? যে নিচে আছে ইলেকট্রনের সেলে, মানে যার ইজের ভ্যালুটা মোর পজিটিভ, সে ক্যাথোড হিসেবে অ্যাক্ট করবে, যার নেগেটিভ সে অ্যানোড হিসেবে অ্যাক্ট করবে। হুম হুম। বা নেগেটিভ বা ওর থেকে কম, যার কম সে হ্যাঁ অ্যানোড হ্যাঁ হিসেবে act হ্যাঁ, করবে। এটা ইলেকট্রনিক। হুম হুম। ঠিক আছে। বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। বেশ উদ্ধার করেছো তুমি। এবার আমি চলে যাই ওখানে, তাহলে শুরু করি আজকের পড়ানো। হুম হুম। ইস, wait। হ্যাঁ, তাহলে আগের দিন আমরা একটা নার্স ইকুয়েশনে আমরা নিয়ে চর্চা করছিলাম, সেটা নিয়ে কিছু একটা অঙ্ক করছিলাম।
আমি ইকুয়েশনটা একবার লিখে আগের দিনে যে অঙ্কটা আমরা মুখে বলেছিলাম সেই অঙ্কটা একবার করে একটুখানি হাত গরম করে নিই, তারপর আমরা আজকের নতুন জিনিসে যাবো। হুম তো লাস্ট ইকুয়েশন কি ছিল? আমরা এবার সেলে চলে গেছিলাম, আমরা হাফ সেলে ছিলাম না। সেল, হুম হাফ সেল থেকে সেলে যাওয়াটা খুব সিম্পলি ছিল আমাদের, জাস্ট অ্যানোড মাইনাস ক্যাথোড করে আমরা চলে গেছিলাম। তো ফর সেল লাস্ট ইকুয়েশন কি ছিল? ছিল ই জিরো সেল, সরি ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আর টি। মাইনাস আর টি বাই এন এফ। এবং বারবার করে আমি বলছি এই এনটা কিন্তু রিয়াকশনটা ব্যালেন্স করার জন্য n, ঠিক আছে? হুম 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 লগ, সরি লন বা যাই হোক, লগ আমি লগই বলি। উপরে প্রোডাক্ট টু দি পাওয়ার সাম নিউ প্রোডাক্ট, মানে এটা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে? হুম ভাগ রিয়াক্ট্যান্ট বাই নিউ রিয়াক্ট্যান্ট, এটা ছিল, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে যে অঙ্কটা আমরা একদিন করিনি, কিন্তু আজকে জাস্ট একটু করে নেবো, জাস্ট টু বিকাম, টু ওয়ার্ম আপ করার জন্য। এটা হচ্ছে এটা, অঙ্কটা পড়তে হলে বুঝলি সেদিকে একটি ডেসিমোলার ড্যানিয়াল কোষের তড়িৎচালক বল নির্ণয় করো। হুম। দেওয়া আছে। তাহলে এক্ষুনি আমরা শিখলাম যে দুটো, দেখ এখানে দুটো বিক্রিয়ার জন্য ই জিরো ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে হুম এক্ষেত্রে ক্যাথোড কে হবে, অ্যানোড কে হবে? একটু আগে কি বললাম, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে, হুম। যার রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে সে কি হবে, ক্যাথোড হবে না অ্যানোড হবে? মানে বিজার বিজারণ প্রবণতা বেশি, তার মানে সে ক্যাথোড হবে। ক্যাথোড হবে, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে ক্যাথোড হবে। মানে এক্ষেত্রে এটা আমার ক্যাথোড, ঠিক আছে? হুম হুম অন্যটা অ্যানোড। তাহলে এরকম করে বলি যে অ্যাজ ই জিরো সিউ টু প্লাস থেকে সিউ, সেটা হচ্ছে এরকম করে বলি, সেটা গ্রেটার দেন ই জিরো জেড এন টু প্লাস থেকে জেড এন, তাই এইটা আমার ক্যাথোড, ক্যাথোড বিক্রিয়া। তাহলে এই ক্যাথোড বিক্রিয়া কি হবে? বিক্রিয়া লিখতে হবে। হ্যাঁ, লিখলে সুবিধা হয়। সিউ টু প্লাস, সেখান থেকে আমাকে আমাকে কি ওই মানে ওই চিহ্ন দিয়ে লিখতে হবে নাকি নর্মাল লিখলেই হবে? হোয়াট ডু মিন চিহ্ন দিয়ে? আর এই যেটা সাংকেতিক চিহ্ন ফিহ্ন দিয়ে বলেছে না। আরে লেখ না, যেরকম করে মন চায় লেখ না। তাহলে দুটো ঠিক ইলেকট্রন আছে। নিয়ে সিউতে গেল। হুম আর হুম। অ্যানোড বিক্রিয়াটা কোনটা হবে? রিডাকশন মানে না আমিও অক্সিডেশন জেড হবে এন কোনটা থেকে হবে? জেড এন টু প্লাস হ্যাঁ, তাহলে জেড এন থেকে জেড এন একবারে টু। লিখে দিই। হুম, জাস্ট আমি মানে অর্ধেক অর্ধেক হুম। করে লিখলে বিক্রিয়াটা ব্যালেন্স করাটা সুবিধাজনক হয়, সেই জন্য আমি টু জাস্ট প্লাস দেখাচ্ছি জেড এন কোথাও থেকে প্রশ্ন। জেড এন টু প্লাস ইউ। ঠিক আছে, তাহলে এখানে এন হচ্ছে 2, ক্লিয়ার? হুম 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 তাহলে হুম নার্স ইকুয়েশন কি হবে? নার্স ইকুয়েশন হবে ই সেল, হুম ই জিরো সেল, যে ই জিরো সেলের ভ্যালুটা ক্যাথোড মাইনাস অ্যানোড করে পাই আমি, হুম। মাইনাস আর টি। আচ্ছা, আমি ওই 0.059 দিয়ে লিখি, খেয়াল রাখতে হবে, সেটা দিয়ে লগ লিখতে হবে শুধু, টু লগ, হ্যাঁ। লগ। হুম। আচ্ছা, তাহলে আমাকে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টটা উপরে রাখতে হবে, তাহলে ইউ জেড কনসেন্ট্রেশন এন অফ টু প্লাস। সিইউ, কনসেন্ট্রেশন অফ জেড এন টু প্লাস বাই কনসেন্ট্রেশন অফ ইউ টু সিইউ প্লাস। টু প্লাস কনসেন্ট্রেশন অফ জেড এন, ঠিক আছে? হুম আচ্ছা, এখানে আমার আচ্ছা আপাতত লিখে আছে 1 ডেসিমোলার সেল বলেছে, ঠিক আছে? হুম। তাহলে বলেছে 1 ডেসিমোলার সেল, সেরকম করে বলি 1 ডেসিমোলার সেল। তার মানে এখানে এটা কি দাঁড়ায়, কনসেন্ট্রেশন অফ জেড এন টু প্লাস ইন্টু বাই কনসেন্ট্রেশন অফ সিইউ টু প্লাস হ্যাঁ ইকুয়ালস টু, সেটা দাঁড়াবে জিরো কত, পয়েন্ট ওয়ান 1 ডেসিমোল, তাহলে জিরো জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান। ওয়ান মোলার, ঠিক আছে? হুম। আর কনসেন্ট্রেশন অফ, এটা তো আমি জানি যে কনসেন্ট্রেশন অফ ইউ আর টিইউ জেড আর এনটা জেড ওয়ান হবে হয়ে যাবে। 1 নিতে হবে, মিটার না মোলার। 1 অ্যাজ পিওর সলিড, হুম এটা গেল। তাহলে এটা হুম। বসিয়ে দিলে কি হয়ে যাবে, জাস্ট এখানে নিয়ে নিলে এটা মানে দাঁড়াবে। এখানে ওই প্রমাণ তড়িৎচালক বলটা, তড়িৎচালক বলতে এটা পারবো না। করছি। তাহলে এটা কি দাঁড়াবে? এই জিরো সে হুম। এবার ই জিরো সেলটাকে আমাকে ওইভাবে বসাতে হয় তাই তো, যেটা দিয়ে দিয়েছে লগ ওখানে। ওয়ান, লগ ওয়ানের মান কত? ভগবানের মান জিরো।
তাহলে এটা হয়ে গেল ই জিরো সেল। এবার হ্যাঁ। ই জিরো সেল মানে কি? ইজো সেল ই মানে জিরো ই ক্যাথোড, জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। তাহলে এটা হচ্ছে ই জিরো সিউ টু প্লাস থেকে সিইউ মাইনাস ই জিরো জেড টু প্লাস থেকে জেড এন জেড। টু প্লাস থেকে জেড। দেখ আমি এটাকে রিডাকশন হিসেবে লিখলাম, তাই জন্য এখানে মাইনাস আছে, ঠিক আছে। আর যদি আমি হুম ফরওয়ার্ড বিক্রিয়ার সাপেক্ষে লিখতাম, যেটা ফরওয়ার্ড বিক্রিয়া সেটা কি, জেড এন থেকে জেড এন টু প্লাস, হুম, তাহলে তাহলে কিন্তু মানে এখানে তখন প্লাস লিখতাম, আর এখানে জেড এন থেকে জেড এন টু প্লাস, যেটা বোঝাতো অক্সিডেশন পোটেনশিয়াল, হুম ঠিক হুম আছে। হুম হুম যাই হোক, তো সেটা ভ্যালু কি দিয়েছে, 0.34, ওটা -768, তাহলে এটা হচ্ছে 0.34 মাইনাস মাইনাস 0.76, হুম এটা ভোল্ট। তাহলে কত হবে এটা, 1.1 ভোল্ট, ঠিক আছে। হুম হুম পরিষ্কার। হুম। তুই ওখানে উপরে ওঠা দিবি। হুম। হুম, ঠিক আছে ঠিক আছে। বেশ। আচ্ছা, এবার এটাকে বলি যে কানেকশন উইথ ইকুইলিব্রিয়াম। তো ওই যে ওই ইন্টেন্সিভ প্রপার্টি যেটা বলছিল ওটা পরে বলে বলছিল, ওটা কি আজকে হবে একটু বলেছিলে? হুম 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 হুম। কানেকশন উইথ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে। কেসটা কি, আচ্ছা আমি একটু আগে দেখলাম যে ই সেল সমান সমান ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ, সরি, এল এন প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, মানে অবশ্যই প্রোডাক্ট গুলো গুণ ফর্মে থাকবে, আর এখানে রিয়াক্টেন্ট, নিউ রিয়াক্টেন্ট। এবার ধর বিক্রিয়াটা, ধর ধরি এরকম একটা বিক্রিয়া হচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, ঠিক আছে। হুম এবার অ্যাট টি, টাইম ইকুয়ালস টু টি, ঠিক আছে। এই যে জিনিসটা, এই যে ধর সি টু দি পাওয়ার, ধর এটাকে নিউ সি করে দিচ্ছি, এটাকে নিউ ডি, এটাকে নিউ এ, এটাকে নিউ বি, তাহলে কনসিডারেশন অফ সি টু দি পাওয়ার নিউ সি ইন্টু কনসিডারেশন অফ ডি টু দি পাওয়ার নিউ ডি ভাগ কনসিডারেশন অফ এ টু দি পাওয়ার নিউ এ ইন্টু কনসিডারেশন অফ বি টু দি পাওয়ার নিউ বি, ঠিক আছে। এই রাশিটাকে কি বলে, ঠিক আছে, আসছি। আর অ্যাট ইকুইলিব্রিয়াম, এই যে পুরো জিনিসটা, এই জিনিসটাকে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে তখন ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন গুলোকে নিয়ে যদি এই 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 জিনিসটা ক্যালকুলেট করি, তাহলে সেটা হচ্ছে আমার রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। খেয়াল আছে তো নাকি খেয়াল নেই? হ্যাঁ হ্যাঁ। আর ইন জেনারেল এই কোয়ান্টিটিটাকে কি বলে, কি বলে, এটাকে জেনারেলি কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে, যেটার মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট, হ্যাঁ রিয়াকশন কোশেন্ট। তাহলে ইন জেনারেল, তাহলে এটা ইন জেনারেল এই ধরনের রাশিটাকে বলে রিয়াকশন কোশেন্ট। তাহলে হ্যাঁ আসলে কি হয়, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম, এরকম করে বলি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is equals to reaction quotient U at equilibrium। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে তখন যে রিয়াকশন কোশেন্ট সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। বোঝা গেছে না বোঝা যায়নি? এটা তো থার্মোডাইনামিক্সে বলার সময় কিন্তু বলেছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে এবার আমরা এই ফর্মুলাটাকে দেখি, একটু ভালো করে অবজার্ভ করি। এবার দেখ এইটা, এটা কি, এটা তো জাস্ট কিউ। ইকুইলিব্রিয়াম কোশেন্ট যেটা মানে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কোশেন্ট কোশেন্ট না, যেটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম। কোশেন্ট, রিয়াকশন হ্যাঁ কোশেন্ট, ঠিক আছে। হ্যাঁ
ইট চেঞ্জেস উইথ টাইম, ঠিক আছে? তাহলে এরকম করে বলি, দেখি। ইট চেঞ্জেস উইথ টাইম, কিন্তু ইট চেঞ্জেস অ্যাজ দ্য রিয়াকশন হ্যাপেন। হুম যখন বিক্রিয়া হতে থাকে তখন এই কোশ্চেনটার মান চেঞ্জ হতে থাকে, এবং ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছে যায় তখন তার মান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে সমান হয়ে যায়। হুম তাহলে এইটাকে আমি এরকম করে লিখতে পারি যে ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ, তাই তো? হুম। হচ্ছে তো না হচ্ছে না? মানে আমি হ্যাঁ এটাকে আর হচ্ছে। ভেঙে লিখছি না, এটাকে ভাঙলে এইটাই দাঁড়াবে, কিন্তু সরি এটাই দাঁড়াবে কিন্তু, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। আমি জাস্ট এটাকে জেনারেল ফর্ম লিখি, প্রোডাক্ট টু দি পাওয়ার নিউ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার নিউ রিঅ্যাক্ট্যান্ট। হুম হুম আচ্ছা, তো এবার দেখ, তাহলে এইটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট ফর্ম, এটা খেয়াল রাখতে হবে, এটা কম্প্যাক্ট ফর্ম খুব, যে আমি কনসেন্ট্রেশন গুলোকে ওই কিউ এর মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? হুম এই কিউটা হচ্ছে ওই রিয়াকশনটা, পার্টিকুলার রিয়াকশনটা কিউ। সিম্পল, হুম একটা কম্প্যাক্ট ফর্ম। এইবার ভাব, এই আম, এখন এটা আমরা আগের দিনও বলেছি, যখন এই রিডক্স রিয়াকশন সাম্যে পৌঁছয়, তখন ই সেল কি হয়? আমরা বলেছি সাম্যে কখন পৌঁছয়, যখন ই সেলটা জিরো হয়ে যায়। এটা তো বুঝতে পারছিস যে এই ধর এই জিরো সেলটা পজিটিভ, আপাতত ধর ধর এই জিরো সেলটা পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ, এই সেলটা জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছি, হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, এটা এটা প্রথমে খুব কম আগে দেখিয়েছিলাম এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর এটা মনে বাড়তে আছে। বাড়তে একসময় সমান হয়ে যায় এবং এটা জিরো হয়ে যায়, এটা হচ্ছে সাম্য, এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সেলটা জিরো হয়ে যাবে সামনে পৌঁছালে, আর সামনে পৌঁছালে আরেকটা কি হবে? জিরোর দিকে যেতে পারে, মানে ওটা তখন ওই জারণ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। ই সেলটা নেগেটিভ হুম। থেকে জিরোর দিকে পৌঁছাতে পারে? মানে তার আমাকে রিয়াকশনটা উল্টো, মানে রিয়াকশনের প্রোডাক্টটাকে নিয়ে শুরু করতে হয় নাকি? উল্টো করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো করতে হবে। আসছি সেটা। প্রোডাক্টটাকে নিয়ে যদি শুরু করি তাহলে তো ওটাই তখন রিয়াক্ট্যান্ট হয়ে যাবে। রিয়াক্টেন্টের প্রোডাক্ট ডিপেন্ড করছে তুই রিয়াকশনটা কিভাবে রিপ্রেজেন্ট করছিস, ঠিক আছে? আমি এই বিক্রিয়াটাই যদি এইটা নিয়ে শুরু করতাম, ঠিক আছে, আমি ধর বিক্রিয়াটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি, এটা ফিক্স করে দিয়েছি, এবার আমি হ্যাঁ এটা নিয়ে শুরু করেছি, তাহলে কিউ আস্তে আস্তে কমবে, কারণ কিউ এর লব গুলো কমছে, এটা থেকে তো এদিকে যাচ্ছে না। হ্যাঁ আর হর গুলো বাড়ছে, কারণ এগুলো তৈরি হচ্ছে। বুঝতে পারছিস না, হ্যাঁ, বুঝতে পারছিস না? বলো বলো, তারপর বলো। তাহলে রিয়াকশনটাকে তোকে আগে লিখে নিতে হবে, কিউটাকে ডিফাইন করে নিতে হবে, ঠিক আছে? এবার তুই যদি এটা নিয়ে শুরু করিস, প্রোডাক্টগুলো নিয়ে শুরু করিস, তাহলে কিউ আস্তে আস্তে কমবে সময়ের সাথে সাথে। আর যদি তুই এটা নিয়ে শুরু করিস, তাহলে কিউ আস্তে আস্তে বাড়বে, কারণ এইগুলো তৈরি হবে, লব তাহলে বাড়ছে, তাহলে হর রিয়াকশন কমছে। কিভাবে লিখছি তার উপর ডিপেন্ড করবে, মানে রিয়াকশন কি একদম। ঘটাচ্ছি তার উপর ডিপেন্ড আ- করবে না? না, না, তুই রিয়াকশন কিভাবে রিপ্রেজেন্ট করিস, এগুলো তো আমাদের রিপ্রেজেন্টেশনের ব্যাপার, ঠিক আছে? এগুলো হ্যাঁ। তো আমাদের রিপ্রেজেন্টেশনের ব্যাপার। যাই হোক, তো তাহলে কিউ ইকুয়াস টু কে কিউ, একটা ইকুইলিব্রিয়াম, তাহলে একটা ইকুইলিব্রিয়াম সামনে তখনই পৌঁছবে যখন সেল সেল থেকে পাওয়ার পোটেনশিয়াল শূন্য হয়ে যাবে এবং কিউটা কে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তাহলে যদি আমি এটা রিপ্লেস করে দিই, তাহলে কি হবে? সুতরাং অ্যাট ইকুইলিব্রিয়াম এলেন কি? জিরো ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে? জিরো আর সেলটা টি আর বাই এন এফ এল এন কে ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ই জিরো সেল। তাহলে এল এন কে ইকুইলিব্রিয়াম কি দাঁড়াবে? জিরো এন সেল। এফ ই জিরো সেল বাই আর টি। তাহলে কে ইকুইলিব্রিয়াম কি দাঁড়াবে? ই টু দি পাওয়ার এন এফ জিরো সেল বাই আট। বাই আর টি। হ্যাঁ তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সম্পর্ক। তাহলে আমাকে যদি মাইন্ড, এটা কিন্তু ই জিরো সেল, ঠিক আছে? কে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট তখনই আসবে যখন আমি অক্সিডেশন ডিরেকশন দুটোই কনসিডার করছি একসাথে ফুল সেলটার জন্য। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা ই জিরো সেল, তার মানে কোন একটা কোষ যদি নিয়ে নিই, তার ই জিরো সেল ফিক্সড হয়ে যাবে, কারণ ই জিরো সেল তো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট না। ই হুম জিরো সেল মূলত টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, বাট আমি তো আপাতত 25 ডিগ্রি সব ধরে চলছি আমি। তাহলে ই জিরো সেল যে মুহূর্তে ফিক্সড হয়ে যাবে,
যে মুহূর্তে ইজিও সেল ফিক্সড হয়ে যাবে সেই মুহূর্তে কি হয়ে যাবে, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ফিক্সড হয়ে যাবে, যেটা হওয়ারই কথা। আমি যদি রিয়াকশনটা বলি এই রিয়াকশনটা করতে চাই, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার আগে থেকে ফিক্সডই আছে। হুম হুম হুম। বুঝতে পারছি না বুঝতে পারছি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি এখান থেকে এভাবে বার করে নিতে পারি রিয়াকশন জাস্ট অ্যানোডে ক্যাথোডে কি ধরনের রিয়াকশন করছে, কি রিয়াকশন করছে সেটা থেকে জেনে নিই। হুম। তাহলে এটার উপর আমরা এবার দুটো অঙ্ক করি। হুম, হুম, আগের অঙ্কটাই জাস্ট, আগের যে সেলটা করলাম, ড্যানিয়েল কোশেটি গল্প বলছে। ঠিক আছে, তাহলে আবারও আমাকে এখানে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড, নাহলে ইজিরো সেলটা বার করতে পারবো না। ঠিক আছে, তাহলে যেহেতু ই জিরো সিইউ টু প্লাস থেকে সিইউ ইজ গ্রেটার দেন ই জিরো জেড এন টু প্লাস থেকে জেড এন, তাহলে এইটা আমার ক্যাথোড, এইটা আমার অ্যানোড। তাহলে এখান থেকে আমি কি জানবো, ই জিরো সেল সমান সমান ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, মানে ই জিরো সিইউ টু প্লাস থেকে সিইউ মাইনাস ই জিরো জেড। এই জায়গাটা ভুল করবি না কিন্তু, 0.34 মাইনাস অফ মাইনাস 0.76, কিন্তু খেয়াল রাখবে এটা। ঠিক আছে, ভোল্ট, তাহলে 1.1 ভোল্ট। ঠিক আছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম কি হবে, এই বিক্রিয়াটা কে ইকুইলিব্রিয়াম কি হবে, ই টু দি পাওয়ার আর টি, সরি, এন এফ। আচ্ছা, এখানে ওই এনটা বার করতে হবে আমাকে, খেয়াল রাখতে হবে একটুখানি তাহলে। মানে এটা 1.1 ভোল্ট, আগেরটা আমরা ওইটা দিয়ে করলাম তাই তো? মানে এত কিছু করতে হলো না নাকি? একই তো জিনিস, আর আরেকটা এক্সট্রা স্টেপ আছে। তাহলে এইটা লিখে নিয়ে তোকে এন ইকুয়াল টু 2 এটা বলে নিতে হবে। তাহলে ইজিরো সেল বার করলাম, এন জানি 2, তাহলে এবার কে ইকুইলিব্রিয়াম কি হবে, ই টু দি পাওয়ার এন এফ ইজিরো সেল বাই আর টি, টু দি পাওয়ার 2 ইন্টু 96,500 ইন্টু ইজিরো সেল হচ্ছে 1.1 ভাগ 8.314 ইন্টু 300, না না, প্রতিদিক এই যে দিয়ে বলে দিই। আগেরটায় জাস্ট যখন আমি 298। ইজিও সেলটা বার করলাম, সেখানে হুম, তো আমি ওই ই সেলটা কাজে লাগিয়েছি। ওই ই সেলটা বার ইসেল, করতে হয়েছে আমাকে, আমাকে ই সেলটা বার করতে হয়েছে, আমাকে এইখানে তো আগেরটা এইটা বার করতে বলেছে। ঠিক আছে, ওই সেলটা বার করতে বলেছে না? হ্যাঁ, এবার এইটা কন্ট্রিবিউট করছিল না কারণ ডেসিমোলার, সরি, ও এইখানে চলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডেসিমোলার এক এক সেলের হয়ে ক্ষেত্রে গেছিল তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে ওই জন্য পেরেছি। কেটে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাকে ই সেল বার করতে হবে না, ইজিও সেল থেকেই বেরোবে আমার ডিরেক্টলি কে ইকুইলিব্রিয়ামটা। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা করে দেখবি কিছুটা ভ্যালু আসবে। আর এখানে মানে এই সহজ ফর্মুলাও ব্যবহার করতে পারিস কারণ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা করে দেখবি মধ্যে কথা, এটা দিয়ে কিছুটা ভ্যালু বেরোবে। ঠিক আছে, হুম। আচ্ছা ইউনিটটা একটু খেয়াল রাখা দরকার। আহ, এখানে বলে এটা দেবো তো কি, লেস মনে হয়, ইউনিট লেস হবে না? হ্যাঁ মানে এই জিনিসটা ইউনিটলেস হবে কিন্তু। ঠিক আছে, হতেই হবে হুম কারণ এক্সপোনেনশিয়াল পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা ইউনিটলেস হতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবি। তাহলে এটাকে যদি আমি জুল পার কেলভিন পার মোলে বসাই, আর এটা যদি কেলভিনে বসাই, তাহলে এই কেলভিনটা কাটবে। ঠিক আছে, হুম। নিচে থেকে যাবে জুল পার মোল, এখানে ওটাকে জুল পার মোলে নিয়ে যেতে হবে। হ্যাঁ। তাহলে এই ইটা যদি ভোল্টে হয়, আর এইটা যদি কুলম্ব পার ফ্যারাডে কি জানো, কুলম্ব পার মোল বা পার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার পার মোল, আর এখানে এটা বেসিক্যালি নাম্বার অফ মোলে আসছে। আচ্ছা ঠিক আছে, নাম্বার, একটা নাম্বার জাস্ট। তাহলে এই কুলম্ব আর ভোল্টটা গুল হয়ে জুল হবে, এই মোল ইনভার্সটা নিচের এক করে দেখাচ্ছি ইউনিট। তাহলে এন এফ ই জিরো সেল বাই আর টি, তাহলে এই এনটা একটা নাম্বার, এফটা হচ্ছে কুলম্ব পার মোল, ই জিরো সেলটা হচ্ছে ভোল্ট,
এটা হচ্ছে জুল পার কুলম পার মোল, টিটা হচ্ছে কুলম, সরি, জুল পার কেলভিন পার মোল, আর টিটা হচ্ছে কেলভিন। তাহলে এটা কি হয়ে যাবে দেখ, কুলম ইন্টু, হোল্ড করলে জুল হবে। তাহলে জুল ভাগ জুল, তার মানে ইউনিটিস। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটা গেল। তাহলে ই টু দি পাওয়ার এটা হবে ইউনিটলেস, ই টু দি পাওয়ার সামথিং সামথিং সামথিং, এটা ইউনিটলেস। তো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ইউনিট গুলো যেন এইভাবেই বসা, মানে এটা ফট করে তারা মাইক্রো ভোল্টে দিয়ে দিল ই জিরো সেলটা কোনোভাবে, তখন ভোল্টে নিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে একটুখানি এটা। বুঝে গেল না, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে তো বললাম। আচ্ছা, এখানে কানেকশন দেখ, আমরা কানেকশন কিভাবে এস্টাবলিশ করি, মানে এরপরে আরো কানেকশনটা ক্লিয়ার হবে। আরে এরপরে করে নিই, তারপরে কানেকশনটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে কানেকশন উইথ গিভস ফ্রি এনার্জি, এটাই আমাদের লাস্ট টপিক। আশা করছি এটাই আমাদের লাস্ট টপিক। ও আরেকটা উদাহরণ আছে। আরেকটা আচ্ছা, উদাহরণ আরেকটা ছিল। উদাহরণ করে নিই, তারপর topic করছি। মানে এর সাথে থার্মোডাইনামিক্স রিলেটেড করে পড়া একবার উত্তর আছে নাকি? এক পুরো জিনিসটা থার্মোডাইনামিক কনসিডারেশনের উপরে চলে। যাই হোক, থার্মোডাইনামিক্স কাইনেটিক্স দুটো মিলিয়ে মিশিয়ে চল একসাথে। না এখানে কাইনেটিক্স এর রোল নেই, এখানে কাইনেটিক্স এর রোল নেই। এই এই আপাতত আমরা যে পার্টটা পড়ছি আপাতত কাইনেটিক্স এর রোল নেই। কাইনেটিক্স এর রোল একমাত্র কোন জায়গাটা আছে বলতে, দেখ আমরা এখানে পুরোটাই করছি, কিন্তু রিয়াকশন কোন দিকে, মানে একটু বাদেই স্পন্টিনিটিটা আসবে। রিয়াকশন কোন দিকে হবে, কে বিতাড়িত হবে, কে জারিত হবে, এগুলো পুরোটাই থার্মোডাইনামিক কনসিডারেশন, ঠিক আছে। এবং মনে কর আমরা যেটা বলেছিলাম যে যখন আমরা ই জিরো সেলের কথা প্রথমে ইন্ট্রোডিউস করেছিলাম, তখন বলেছিলাম এখানে আছে, এখানে যেতে হবে, কে কতটা নিচে আছে, কে কতটা উপরে আছে, এখান থেকে হ্যাঁ, ই হ্যাঁ, জিরো সেলের কনসিডারেশন, ঠিক আছে। তাহলে এই ই জিরো সেল জাস্ট এইটা কোনোভাবে এইটাকে রিপ্রেজেন্ট করছে, কোনোভাবে সেটা কিভাবে সেটা বলছি, এই ব্যারিয়ারটার কোনো কনসিডারেশনই নেই কিন্তু দাদা। এই যে এই কতটা উঁচুতে, এটা কাইনেটিক্স কনসিডারেশন, ঠিক আছে। এই হাইটটা কত, হ্যাঁ, ঠিক আছে, এখানে কোনো কনসিডারেশন নেই। একমাত্র ছোট্ট একটা কাইনেটিক্যাল কনসিডারেশন আমরা পড়েছিলাম, কোথায় বলতে বলতে পারবি? আমরা এই চ্যাপ্টারে একটা ছোট্ট জায়গায় কাইনেটিক কনসিডারেশন পড়েছিলাম, খুব বেশি দিন আগে না। দাঁড়া, যেখানে আমরা দেখি। যেখানে আমরা ওভার পোটেনশিয়ালের কনসেপ্ট পড়েছিলাম, যখন আমরা তড়িৎ বিশ্লেষণ ও করছিলাম আমরা আচ্ছা, দেখছিলাম আচ্ছা, যে আচ্ছা, হ্যাঁ, একজনের হওয়া উচিত, একজনের হওয়া উচিত না, কিন্তু উল্টোটা হচ্ছিল, ঠিক হ্যাঁ, আছে। ওইটা বেসিক্যালি কাইনেটিক্যাল কনসিডারেশন, যে যদিও এ বেশি স্টেবল, মানে কারো একটা বিজারণ বিভব বেশি ছিল, কারো একটা বিজারণ বিভব কম ছিল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যার বিজারণ বিভব বেশি তার বিজারিত হওয়ার কথা, সিম্পল ব্যাপার। কিন্তু এটা হ্যাঁ, হচ্ছিল না। হ্যাঁ, তখন হ্যাঁ, আমরা ওই বলছিলাম জায়গাটা। হচ্ছে না, তার কিছু কারণ টারণ আছে, কারণ এটা হতে হ্যাঁ, চায় না, এই দুটো ইলেকট্রন গুণ করতে হবে, ঝামেলার ব্যাপার আছে, এই সেই। ওইটা হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি কাইনেটিক্যাল কনসিডারেশন, ঠিক আছে। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে। তাহলে আমাকে একটা বিক্রিয়া বলে দিয়েছে এখান থেকে এখানে, ঠিক আছে। তাহলে কে হ্যাঁ, বিজারিত হচ্ছে, কে জারিত হচ্ছে, আগে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখ জাস্ট একটা বিক্রিয়া সাম্যধ্রুবক কনসিডার করতে বলে, এখানে ক্যাথোড অ্যানোডের কোনো গল্পই বলেনি, ঠিক আছে। এটা একটা জাস্ট নর্মাল জারণ বিজারণ বিক্রিয়া, তার সাম্যধ্রুবক কনসিডার করতে বলেছে। তাহলে এখানে কে বিজারিত হচ্ছে, থ্রি থ্রি তাহলে ফোর আগে প্লাস। আমি দুটো বিক্রিয়া আলাদা করে লিখি, ঠিক আছে। তাহলে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাসে যাচ্ছে, তাহলে হ্যাঁ, এফি থ্রি প্লাস প্লাস ইলেকট্রন, আর সি ফোর প্লাস থেকে একটা ইলেকট্রন নিয়ে সি থ্রি প্লাসে যাচ্ছে। তার প্রথম কথা হচ্ছে এখানে এন ইকুয়াস টু ওয়ান, একটা ইলেকট্রনিক গল্প হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে ই সেল কি হবে, ই সেল হবে, তাহলে এইটা হচ্ছে রিডাকশন, হুম, সরি 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 সরি, এটা হচ্ছে অক্সিডেশন, হুম, এটা হচ্ছে রিডাকশন। হুম, তাহলে আমাকে এইটাকে ক্যাথোড হিসেবে ধরে চলতে হবে, এটাকে অ্যানোড হিসেবে ধরে চলতে হবে। হ্যাঁ, তাহলে ই সেল, সরি ই জিরো সেল, সেটা হচ্ছে ই জিরো, ক্যাথোডটা আগে লিখবো, মানে রিডাকশনটা, হুম, মাইনাস ই জিরো, মাইন্ডটা আমাকে মানে থ্রি এই প্লাসটাকে অক্সিডেশন লিখবি। বিক্রিয়া বা অ্যানোডের উল্টোটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে হুম, এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো তাহলে,
এটা করলে কি হবে? পয়েন্ট ভালো ফোর করে ফোর হচ্ছে 1.44 মাইনাস জিরো মাইনাস, প্লাস 0.77। প্লাস কেন হবে এখানে? তো মাইনাস মানে নেই কোনো। ওইটাই, মানে ওটাই বললাম, মানে মাইনাস অফ প্লাস 0.3। হুম, ভোল্ট। এটা করলে কত হবে দেখবি? 7, থ্রি ওয়ান, সেভেন সাত হচ্ছে এগারো, একেবারে দুই, 2 পয়েন্ট, ও ও ও না, ভুল করছে। করলো। সাত আর চার সাত, ছয়, 0.67 ভোল্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবারে আরামসে আমি বের করে নেবো, তাহলে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? ই টু ই দি জিরো, পাওয়ার ই টু আর দি পাওয়ার, টি সরি, এন এফ ই জিরো সেল এল বাই আর টি। বাই আর টি, টু দি পাওয়ার 1 × 96,500 × 0.67 ভাগ 8.314 ইন্টু, কত টেম্পারেচার কত বলেছে, 25 ডিগ্রি, তাহলে 298 কেলভিন। এটা করলে হয়ে যাবে। হুম, বেরোলো। তাহলে হ্যাঁ এখান এই বিষয়টা দেখে আমি যেটা বলতে চাইছি যে এখানে কোনো সেলের কোনো মেনশন নেই, ঠিক আছে? তার মানে যে কোনো জারণ বিজারণ রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রিন্সিপাল যেগুলো আমরা শিখলাম সেগুলো সব ভ্যালিড, ঠিক আছে? সেখানে এই জিনিসটা আলাদা করে কোনো একটা মাহাত্ম নেই, কারণ আমি সেলটা হয়তো সেল তৈরি করছি না আমি, কিন্তু এই কনসেপ্ট গুলো সব ইকুয়ালি ভ্যালিড। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? না, মানে কানেকশনটা বুঝতে পারলাম। মানে আমি বলতেছি এইটার ক্ষেত্রে তো আমি তো বিভব মাপছি না, আমার বিভবের কোনো গল্পই নেই, আমি বিক্রিয়াটা ঘটাচ্ছি, একটা জারণ বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছি শুধুমাত্র, ঠিক আছে? কিন্তু আমাকে ওই আমি বলতে মানগুলো চাইছি এই জানতে হবে। সাম্যজ্যবাদের মান কত। হুম হুম হুম। মধ্যভাগের মান জানতে গেলে তো আমাকে ওই ইজিরো সেলটা জানতে হবে। সেটাই বলতে চাইছি, কিন্তু ইজিরো সেলের এই বিক্রিয়াটার জন্য কোনো মাহাত্ম নেই, কারণ আমি এটা দিয়ে সেল তৈরি করছি না ধর। হ্যাঁ মানে হ্যাঁ আমি বলতে চাইছি সেল তৈরি করি আর সেল তৈরি না করি, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি যে জারিত এবং বিজারিত হচ্ছে তাদের ওই পেয়ার গুলোর ইজিরো ভ্যালুটা জানি, তাহলে আমি তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিরেক্টলি বার করে নিতে পারবো ওখান থেকে। ডাজন্ট ম্যাটার একদম। আমি যদি সেল তৈরি করছি সেল তৈরি করছি না। তাহলে এই কনসেপ্ট গুলো যেগুলো আমরা শিখলাম সেগুলো সব যে কোনো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যালিড। হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ হ্যাঁ, মানে ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা দেখলেই পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছি। আচ্ছা, এবার তাহলে আমরা করি কানেকশন উইথ ডেল্টা জি। তাহলে কানেকশন উইথ গিভস ফ্রি এনার্জি। হুম। কম্প্যাক্ট ফর্মুলাতে লিখি, দেখ আমরা জানি নার্স ইকুয়েশন থেকে আমরা কি জানি? নার্স ইকুয়েশন, আমি শর্টের ফর্মটা লিখছি। ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখানে লিখতে পারি এন এফ ই সেল, সেটা হচ্ছে এন এফ ই জিরো সেল মাইনাস আর টি এল এন কিউ। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি প্রত্যেকটাকে -1 দিয়ে গুণ করে দিই দুপাশকে, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন, এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমি ব্র্যাকেটে রাখছি। হ্যাঁ। সমস্যা নেই কোনো। হুম। আবার এটাই, ই সেলটাকে এটা লিখলে ওই কি করে জানি? বল, বল, না কি ই বলতে চাইছিস বল। সেলটাকে, না না না, ই সেলটাকে ওই এনএফ ই সেলটা ওটা কি জানি না। ই সেলটা হচ্ছে যখন রিয়াকশন ঘটছে তখন তখন ই সেলটা পাল্টাচ্ছে এবং সামনে গিয়ে এটা জিরো হয়ে যাচ্ছে। ই জিরো সেল হচ্ছে ওই রিয়াকশনটা যখন আমি স্পেসিফাই করে দিয়েছি তখন এইটা ফিক্সড হয়ে গেছে। ই জিরো সেলটা হচ্ছে জাস্ট এই ই জিরো ভ্যালু গুলো দিয়ে ক্যালকুলেট করি আমি। আর না ই না ওই, সেল একটা কনসেন্ট্রেশন ইম্প্যাক্ট আছে। হুম, হুম, বুঝতে পারলি না পারলি না? ওটা চেঞ্জ হয়ে যায় অ্যাজ দ্য রিয়াকশন ইজ হ্যাপেনিং। না ই সেলটাকে যে পরের টার্মটা ওটা জানি কি করে গেলো, এনএফ ই সেল। এবার এটা এনএফ দিয়ে গুণ করলাম, এটাকে এটাকেও গুণ করলাম, এটা এনএফটা কেটে গেল ও তাই এখান থেকে। আচ্ছা, হ্যাঁ তাই, ঠিক আছে। আবার থার্মোডাইনামিক্স থেকে আমরা পড়েছি, যেটা তোর মনে আছে কিনা আমি জানি না, গিভস ডেল্টা জি, ডেল্টা জি জিরো, সরি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ ডেল্টা জি জিরো প্লাস আর টি
এল এল এন এল এন কিউ। কিউ। হ্যাঁ। কানেকশন দেখতে পাচ্ছিস? হ্যাঁ। শুধু তাই কানেকশন না, এরকম করে লুকস ভেরি সিমিলার। ডেল্টা জি গুলো তো লুকস নেগেটিভ ভেরি হয় বেশি। সিমিলার। আবার আরো কানেকশন দেখ। আমরা জানি ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। এটা আমরা ধারণা কিছু পড়েছিলাম। হ্যাঁ ডেল্টা জি হ্যাঁ। জিরো মানে হচ্ছে মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম। অন্যদিকে এক্ষুনি দেখলাম কি, আর টি এল এন না, আর টি এন। ও হ্যাঁ আর টি এল কে ইকুইলিব্রিয়াম। অন্যদিকে কে ইকুইলিব্রিয়াম সেটা এলো ই টু দি পাওয়ার মাইনাস এন এফ ই জিরো সেল বাই আর টি। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দিই। সুতরাং ডেল্টা জি জিরো সেটা হচ্ছে মাইনাস আর টি এল এন ই টু দি পাওয়ার মাইনাস এন এফ ই জিরো সেল ভাগ আর টি। তাহলে এল এন ই টু দি পাওয়ার সামথিং, তাহলে জাস্ট ওই জিনিসটা বেরিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা থাকবে তো, হ্যাঁ। হ্যাঁ, আই আর টি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে নট অনলি, তাহলে ডেল্টা জি জিরো কি দাঁড়ালো মাইনাস এন এন এফ। এফ করো না, এন ই করে দিয়েছে দুটোতে। এন ই হয়ে গেছে দুটোতে। ও আচ্ছা 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 আচ্ছা। সরি, আমি এটা ভুল লিখেছি। কে ইকুইলিব্রিয়াম হচ্ছে মাইনাস ছিল না, কে ইকুইলিব্রিয়াম এখানে, কে ইকুইলিব্রিয়ামের ফর্মুলাটাই মাইনাসটা ছিল না, আমি এক্সট্রা জুড়ে দিয়েছি। কে ইকুইলিব্রিয়াম এখানে কোনো মাইনাস নেই, কিন্তু কে ইকুইলিব্রিয়াম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এন এফ ইজ ইকুয়াল বাই আর টি। তাহলে এটাই মাইনাসটা নেই। ঠিক আছে বাবা। তাহলে কি দাঁড়ালো মাইনাস এন এন এফ ইজ জিরো সেল। হ্যাঁ, তাহলে এন এফ আর ডেল্টা জি আমার জিরো হচ্ছে জিরো। মাইনাস অফ এন এফ, সরি। ঠিক আছে, হুম হুম হুম। তাহলে ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস এন এফ ই জিরো সেল। তাহলে এবার দেখ, নট অনলি দিস টু ইকুয়েশন লুক সিমিলার, এদের এই টার্মটাও আর এই টার্মটাও সেম। ক্লিয়ারলি এই টার্মটা আর এই টার্মটাও সেম। ঠিক আছে, হুম। তাহলে এই বিক্রিয়াটা লিখি আমি এরকম করে, কপি। হ্যাঁ, এই কপি করার মতো। তাহলে এই দুটো টার্ম সেম, ইকুয়াল। তাহলে এই দুটো টার্মও তো ইকুয়াল। হুম। তাহলে ক্লিয়ারলি, সুতরাং ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস এন এফ ই সেল। ঠিক হুম। আছে, ভীষণ গুরুত্বপূর্ণ রিয়াকশন। এবং খেয়াল রাখতে হবে, একটু আগে দেখালাম আমরা যে ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস এন এফ ই জিরো সেল। হুম। পরিষ্কার? হুম। তাহলে গিভস মুক্ত সূত্র ব্যবহার করতে পারি আমরা, কোনো হুম। সমস্যা নেই। হুম। আচ্ছা, কানেকশন উইথ স্পন্টিনিটি। কানেকশন উইথ স্পন্টিনিটি, যেটা আমরা শুরু থেকে বলে আসছি, এবার আমরা সেটাকে এস্টাবলিশ করবো ভালো করে। তাহলে আমরা কি জানি? আচ্ছা, আমরা আমরা দেখি যে ইনিশিয়াল, ঠিক আছে, when the reaction, মানে আমি বলছি যে উইদাউট কনসিডারিং দ্য কনসেন্ট্রেশন এফেক্ট। ঠিক আছে, উইদাউট কনসিডারিং দ্য কনসেন্ট্রেশন এফেক্ট,
মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে আমাকে একটা রিয়াকশন বলেছে, বলো এটা স্পন্টেনিয়াস হবে না হবে না। ঠিক আছে, সেটা আমরা কিভাবে জাজ করি? উই জাজ বাই লুকিং অ্যাট ডেল্টা জি জিরো। ঠিক আছে, হুম। আমরা কি জানি? ইফ ডেল্টা জি জিরো লেস দেন জিরো, আচ্ছা এরকম করে বলি স্পন্টেনিয়াস, এরকম করে বলি যে স্পন্টেনিয়াস ইফ ডেল্টা জি জিরো লেস দেন জিরো, তাহলে তো স্পন্টেনিয়াস বলি। হুম। আর নন স্পন্টেনিয়াস কখন বলি? মনে আছে গিভ, ভুলে গেছি সব নাকি। গিভস মুক্ত শক্তির পরিমাণ, মানে পরিবর্তনের পরিমাণ নেগেটিভ হলে তখনই সেটা স্পন্টেনিয়াস হয়। সব ভুলে গেছি নাকি? কোনটা বলছো, মানে নন স্পন্টিনিয়াস, মানে ডেল্টা জি জিরো যদি জিরোর থেকে বেশি হয় তাহলে কি হবে? তাহলে তো নন তাহলে নন স্পন্টিনিয়াস। স্পন্টেনিয়াস, তাই তো আমরা হ্যাঁ, পড়েছিলাম থার্মোডাইনামিক্সে। হ্যাঁ সেটাই তো বলছি, জিরোর থেকে বেশি হলে নন স্পন্টিনিয়াস হবে, হ্যাঁ। হ্যাঁ, নেগেটিভ হলে মানে ওখানে কি বললে, স্পন্টেনিয়াস। পরিবর্তনের হারটা, মানে ডেল্টা জি জিরোর। পরিবর্তনের হার নিয়ে কথা বলিনি আমরা, আমরা পরিবর্তন নিয়ে কথা বলেছি। তাহলে কোনো একটা প্রক্রিয়া বলেছে, ঠিক আছে, সেই প্রক্রিয়ার তো কোনো একটা বিক্রিয়া বলেছে। যেমনই বললাম যে সেল বলে দিলে তার ই জিরো সেলটা ফিক্সড হয়ে যাবে, কে ইকুইলিব্রিয়াম ফিক্সড হয়ে যাবে, ডেল্টা জি জিরো ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এবার ডেল্টা জি বা ই সেল, যেটা রিয়াকশন হতে হতে পাল্টাচ্ছে, সেটার মান ফিক্স হবে না, সেটা তো রিয়াকশন কতটা হয়েছে তার উপর নির্ভর করবে। হুম। তার উপর একটা কনসেন্ট্রেশন ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, কিন্তু হুম। ডেল্টা জি জিরো সেল সেটা তো আর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, ই জিরো সেল সেটা তো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না। ঠিক না। আছে, সেটা ফিক্সড। তাহলে ডেল্টা জি জিরো যখন লেস দেন জিরো তখন স্পন্টেনিয়াস, ডেল্টা জি জিরো যখন গ্রেটার দেন জিরো তখন নন স্পন্টেনিয়াস। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যখন, যদি আমি এখান থেকে দুটো ভাগ করি, আচ্ছা এরকম করে বলি, 1 নম্বর, ডেল্টা জি জিরো লেস দেন জিরো, ডেল্টা জি জিরো মানে হচ্ছে যে মাইনাস আর টি এল এন কি ইকুইলিব্রিয়াম হুম। লেস দেন জিরো। ঠিক আছে, হুম। তার মানে, আচ্ছা আর টি সবসময় পজিটিভ, তাহলে মাইনাস এল এন কে ইকুইলিব্রিয়াম লেস দেন জিরো, হুম। তার মানে এল এন কে ইকুইলিব্রিয়াম গ্রেটার লেস দেন দেন। জিরো, হুম। তার মানে কে ইকুইলিব্রিয়াম লগে কোনো কিছু পজিটিভ মানে হচ্ছে লগের ভেতরে যেটা আছে এটা একের থেকে বড়। বুঝতে পারলি না পারলি না? আচ্ছা। কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে এক। ঠিক আছে, লগের এটা এক মানে কি, এক্স মানে ওয়ান। হচ্ছে ই টু দি পাওয়ার কত নিলে এটা জিরোর থেকে বড় হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার জিরো নিলে এক হয়, তাহলে তাহলে ই টু দি পাওয়ার এখানে যদি একের থেকে বেশি হয় তাহলে এটা জিরোর থেকে বড় হবে। হ্যাঁ, 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 বুঝতে পারছিস তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আর কি জানা যায় তাহলে? স্পন্টেনিয়াস মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম গ্রেটার দেন ওয়ান, এটা আমরা থার্মোডাইনামিক্সে দেখেছি, এর মধ্যে নতুন কিছু নেই। আবার আমরা কি জানি যে ডেল্টা জি জিরো লেস দেন জিরো মানে হচ্ছে মাইনাস এন এফ ওটা তো ওই পাশে ই করা জিরো আছে, ওটা সেল ওই পাশে করো। লেস দেন জিরো, তার মানে হচ্ছে আবার এন এফটা হচ্ছে পজিটিভ, তাহলে ই জিরো মাইনাস ই জিরো সেল সেটা হচ্ছে লেস দেন জিরো, হ্যাঁ। তার মানে হচ্ছে ই জিরো সেল হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। ঠিক আছে, আচ্ছা। তাহলে স্পন্টিনিটির ক্রাইটেরিয়া কি? এগুলো সব একই ক্রাইটেরিয়া রিপ্রেজেন্ট করছে। তাহলে ক্রাইটেরিয়া, আমি উপাসটা দেখাচ্ছি না, উপাসটা নিজে ফিল আপ করে নিবি। ক্রাইটেরিয়া ফর স্পন্টিনিটি, নন স্পন্টিনিয়াসটা দেখালাম না, আচ্ছা, ঠিক আছে। দে রিপ্রেজেন্ট, দে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা বলা, ডেল্টা জি জিরো লেস দেন জিরো, কে ইকুইলিব্রিয়াম গ্রেটার দেন ওয়ান, বা এরকম করে দেখাই, ইকুইভ্যালেন্ট এগুলো সব, ই জিরো সেল গ্রেটার দেন জিরো। ঠিক আছে, এগুলো সব হুম। সমতুল্য, সমস্ত ক্রাইটেরিয়া গুলো সমতুল্য কারণ এটা রিলেটেড। হুম। ঠিক আছে, এইটা হওয়া হলেই এটা হবে, বা এটা এটা হলেই এটা হবে। ঠিক আছে, হুম। হুম। তাহলে এই অন্য নন স্পন্টেনিয়াস ক্রাইটেরিয়া ঠিক তার উল্টো গুলো হবে। ঠিক আছে, হুম। হুম। তাহলে নন, আমি লিখছি না, জাস্ট এখানে বলছি, জাস্ট মানে ওখানে ডেরিভেশন লিখে দাও, দেখাচ্ছি। আমার আমার নিজের ওখানে লিখে হ্যাঁ, দাও। ফর নন স্পন্টেনিয়াস
ডেল্টা জি জিরো গ্রেটার দেন জিরো, কে ইকুইলিব্রিয়াম লেস দেন ওয়ান, ই জিরো সেল লেস দেন জিরো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তুমি ওখানে ই ই সেল নিয়ে শুরু করেছিলে না? মানে না, ই সেল কখনো নিইনি। ডেল্টা জি দিয়েছিল, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না স্পন্টেনিটি ক্রাইটেরিয়া। তার মানে হ্যাঁ তোকে যদি কোনো একটা সেল দিয়ে দেয়, তুই যদি ভুল করে ক্যাথোডটাকে অ্যানোড এবং অ্যানোডটাকে ক্যাথোড ধরে করিস এবং করে দেখিস যে তোর ই জিরো সেল ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে বুঝতে হবে এইটা তুই যেটা ক্যাথোড ভেবেছিস সেটা ক্যাথোড না, তুই যেটা অ্যানোড ভেবেছিস সেটা অ্যানোড না। কারণ তুই উল্টো বিক্রিয়া কনসিডার করছিস। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। সেলের রিপ্রেজেন্টেশন ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা বোঝার উপায় কি? তুই কোনো একটা ক্যাথোড কোনো একটা অ্যানোড ধরে করলি, করে ই জিরো সেল করলি, দেখলি ই জিরো সেল নেগেটিভ আসছে, তার মানে এই বিক্রিয়াটা হবে না স্পন্টেনিয়াসলি। উল্টো বিক্রিয়াটা স্পন্টেনিয়াসলি হবে। তার মানে তুই যেটা ক্যাথোড ভেবেছিস সেটা আসলে অ্যানোড, আর তুই যেটা অ্যানোড ভেবেছিস সেটা আসলে না, ক্যাথোড। তাহলে তো ওখানে এই ব্যাপারটা মানে ভুল নিয়েছি, ওটা ওটা তো আমি তাহলে জেনেই করছি না, তুমি তো তাহলে ওটা ঠিক বললে না। কোনটা বুঝলাম না? আর তুই বলছো কোনো একটা বিক্রিয়াকে আমি উল্টো করে কনসিডার করছি, এবং হুম করে আমার যে রেজাল্টটা আসলো হুম। সেটাকে উল্টে দেবো, তাই তো? না, ডিপেন্ডিং অন ই জিরো সেল। তাহলে মানে তোর যদি কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য কোনো একটা ক্ষেত্রে ই জিরো সেলের ভ্যালুটা নেগেটিভ আসে, তাহলে বুঝতে হবে তুই অ্যানোড ক্যাথোডটা মিস রিপ্রেজেন্ট করেছিস। ওটা নেগেটিভ আসতে পারে না, কারণ ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা একটা স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাই। ও ঠিক আছে? আচ্ছা এবং তাহলে তোর ই জিরো সেলে যদি নেগেটিভ হয়, তার মানে এই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস নয়। তাহলে এটা ঘটছে না, ঘটছে উল্টোটা। আচ্ছা। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে বুঝতে না, পেরেছি বোঝা যাচ্ছে বুঝতে না? পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে হ্যাঁ। এরকম করে বলি যে সামাজিক ব্যায়াম। ইলেকট্রোকেমিক্যাল সেল স্পন্টেনিয়াস কেমিক্যাল রিঅ্যাকশন বা স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, যেমন যেমন বিক্রিয়া। তার মানে ই জিরো সেল সবসময় গ্রেটার দেন জিরো হতে হবে। ঠিক আছে, উল্টোটা কি? ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল যেখানে আমরা নন স্পন্টেনিয়াস কেমিক্যাল বিক্রিয়া ঘটাই, মানে হ্যাঁ কারেন্ট পাঠিয়ে ঘটাই। ঠিক আছে? হ্যাঁ তাহলে নন স্পন্টেনিয়াস রেডক্স রিঅ্যাকশন, তার ক্ষেত্রে যে বিক্রিয়া আমরা ঘটাতে চাইবো সেটা দেখবি ই জিরো সেলটা লেস দেন জিরো হবে। এবং হ্যাঁ আমাকে যখন কারেন্ট পাঠাতে হবে, তখন ধর ই জিরো সেল কথার কথা বলছি আমি, -5 ভোল্ট। ঠিক আছে? তাহলে আমাকে ঠিক 5 ভোল্ট, অন্তত 5 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে ওকে চালনা করতে হবে অন্তত। বুঝতে পারলি না, পারলি না? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই হচ্ছে এই এই কানেকশনটা করে দিলে পুরো ব্যাপারটা ইলেকট্রিক্যাল সেল এবং ইলেকট্রোলাইটিক সেল ব্যাপারটা পুরোটা কানেক্ট হয়ে যায়, যে ব্যাপারটা ঘটছে কি তাহলে। ঠিক আছে? তাহলে হুম আমাকে যদি, আমি কথার কথা বলছি, আমাকে ড্যানিয়েল সেলে কি ঘটছিল, যে ম্যাডাম দেখাই, ড্যানিয়েল সেলে কি ঘটছিল, এই বিক্রিয়াটা ঘটছিল, হুম এই বিক্রিয়াটা ঘটছিল এবং এর ইজুয়াল সেল কত ছিল? আমার ধারণা 1.1 ভোল্ট ছিল। ঠিক আছে? হুম ওয়ান হুম পয়েন্ট হুম ওয়ান ভোল্ট ছিল। আমাকে যদি হুম এইটা ঘটাতে হয়, তাহলে আমাকে অন্তত উল্টো দিকে 1.1 ভোল্টের বেশি বিভব প্রভেদ তৈরি করতে হবে, যাতে এটা হুম করতে পারে। বুঝতে পেরেছি না, বুঝতে পারছি? কারণ তখন সেই বিক্রিয়াটা নন স্পন্টেনিয়াস বিক্রিয়া কিন্তু। এই হচ্ছে পুরো ব্যাপারটা কনসেপ্ট। তাহলে আবার বলছি, সেল ঠিক করে লিখেছে কিনা সেটা বোঝার উপায় কি? ইউরো সেল দিয়ে দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, কোনটাকে ক্যাথোড হুম, কোনটাকে অ্যানোড লিখছে। হুম, আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস বলে শেষ করবো, সেটা হচ্ছে যে ই জিরো ইন্টেন্সিভ। দেখ, আমরা কি দেখলাম, ডেল্টা জি জিরো সেটা হচ্ছে -NF ই জিরো সেল। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ই জিরো সেল কি হবে? ডেল্টা ডেল্টা জি জি। জিরো -NF। ঠিক আছে? দেখ, এইটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এটাও এইটা কনস্ট্যান্ট। এক্সটেন্সিভ না, না, এটা ও আচ্ছা এক্সটেন্সিভ। আচ্ছা, আমি কতটা হ্যাঁ নিচে হ্যাঁ, তার উপর ডিপেন্ড করবে। কতখানি ফ্যামিলি এটাও করছে। এক্সটেন্সিভ।
তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাবে? এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ করলে কি পাই আমি একটা? ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ পাই। তাহলে এই জিনিসটা ইন্টেন্সিভ বোঝা গেল। শুধু হ্যাঁ তাই নয়, রিয়াকশনের স্টয়সিওমেট্রি চেঞ্জ করলে বা স্টয়সিওমেট্রিকে পরিবর্তন করলে। স্টয়সিওমেট্রিক কনস্ট্যান্ট গুলিকে কোনো ধ্রুবক দিয়ে গুণ করলে, কোনো ধর কোনো ধ্রুবক হচ্ছে ধর এ, গুণ করলে ডেল্টা জি জিরোটাও উইল বিকাম এ ইন্টু ডেল্টা জি জিরো, হ্যাঁ আর এনটাও উইল বিকাম এ ইন্টু এন। তার মানে হ্যাঁ ই জিরো সেল ফিক্সড থাকবে। তাই জন্য আমরা আরেকটা ভাবে দেখালাম যে ই জিরো সেল তুই রিলেশনটা কিভাবে রিপ্রেজেন্ট করছিস তার উপর নির্ভর করছে। এটা আমরা দেখিয়েছিলাম, আরেকটা ভাবে দেখিয়েছিলাম যে হ্যাঁ লগের হ্যাঁ টার্মটা, ঠিক আছে, হ্যাঁ আর টি বাই এন এফ এই এনটাকে আমরা দেখেছিলাম লগের ভিতর ঢুকিয়ে। তো হ্যাঁ আরেকটা হ্যাঁ প্রুফ দিয়ে দিলাম। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, গেছে গেছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। আর একটু বলা যেত, বাট ঠিক আছে, থাক, কনফিউজ করে লাভ নেই। আচ্ছা, আমরা একটা 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 বিক্রিয়া ঘটিয়ে তাহলে এই পার্টটা থেকে মানে ফিজিক্যালি তো অনেক কিছু বোঝালাম, কিন্তু ম্যাথমেটিক্স এর পার্টটার জন্য কোনটা গুরুত্বপূর্ণ, কোন দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক, এই দুটো সম্পর্ক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে দিই, তাহলে একটু কনফিউজ লাগতে পারে, বাট given the concentrations at any particular time, which way the reaction will proceed? রিয়াকশনটা ফরওয়ার্ড যাবে, রিয়াকশনটা ব্যাকওয়ার্ড যাবে, ঠিক আছে। তাহলে এইবার কিন্তু আর আমি এতক্ষণ যে অ্যানালিসিসটা করলাম সেটা পুরোপুরি আমি ধরে নিলাম কনসেন্ট্রেশনের কোনো ইম্প্যাক্ট নেই, আমি রিয়াকশন ঘটাচ্ছি না, আমি জাস্ট খাতায় কলমে দেখছি উইদাউট কনসিডারিং দ্য কনসেন্ট্রেশন এফেক্ট, ঠিক আছে। তাহলে হুম। তখন আমি ই জিরো সেল, ডেল্টা জিরো সেল, কে ইকুইলিব্রিয়াম গুলো নিয়ে কনসিডার করছিলাম। তাহলে এবার আমাকে কিন্তু নাও উই হ্যাভ টু কনসিডার কনসেন্ট্রেশন। ডেল্টা জি বা ই সেল বা রিয়াকশন কোশেন্ট, ঠিক আছে। ওই এবার আমি সময় ইকুইলিব্রিয়াম হ্যাঁ। নিয়ে কনসিডার করছি না। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি যে এটা ইকুইলিব্রিয়ামের কোন দিকে আছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে। হ্যাঁ। ইফ ডেল্টা জি লেস দেন জিরো যদি হয়, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ডে যাবে। এটা মানে কি, এটার সাথে সমতুল্য কি, ই সেল গ্রেটার দেন জিরো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আর এটা মানেই কি, কিউ লেস দেন কে ইকুইলিব্রিয়াম, এগুলো সব সমতুল্য, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ কোশ্চেনটা ইকুইলিব্রিয়াম থেকে ছোট। অ্যান্ড ইফ ডেল্টা জি গ্রেটার দেন জিরো, তার সমতুল্য হচ্ছে ই সেল। এটা কিন্তু ই জিরো সেল না, এটা কিন্তু কাছে ডিপেন্ডেন্ট একটা জিনিস, ঠিক আছে। ই সেল কিন্তু মাইন্ডেড, ই সেল লেস দেন জিরো বা কিউ গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম, তখন রিয়াকশনটা ব্যাকওয়ার্ড যাবে। ব্যাকওয়ার্ডে যাবে। মানে আমি ইকুইলিব্রিয়ামের ছাড়িয়ে চলে এসেছি আর কি, ঠিক আছে, হুম। কোনোভাবে। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে যদি বলে একটা বিক্রিয়া দিয়ে বলে বলো এই বিক্রিয়াটা স্পন্টেনিয়াস কি স্পন্টেনিয়াস না, তখন আমাকে ডেল্টা জি জিরো ক্যান্সেল করতে হবে। আর যদি আমাকে ওই রিয়াকশন দিয়ে কনসেন্ট্রেশন গুলো বলে দিয়ে বলে এবার বলো এই রিয়াকশনটা কোন দিকে যাবে বা কোন দিকে যাওয়াটা স্পন্টেনিয়াস রিয়াকশনের, ঠিক আছে, তাহলে তখন আমাকে এই কনসেন্ট্রেশনের ইম্প্যাক্ট গুলো নিয়ে কনসিডার করতে হবে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে এবার ছোট ছোট একটা অঙ্ক করি, কেটে পড়বো আজকে, সেটা হচ্ছে এই অঙ্কটা। দুটো অঙ্ক কেন, ও আচ্ছা, এটা করে ফেলেছি। পর অঙ্কটা পর।
জেড এন এস ও 4, এজি থেকে এজি। তো হুম। সেক্ষেত্রে কোষ বিক্রিয়াটি বলে দিয়েছে, 1 কোষ বিভব E0 +36 ভোল্ট হলে বিক্রিয়ক প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন গণনা করো। তাহলে কিচ্ছু আচ্ছা, করতে হবে না, জাস্ট তোকে পুরো ইজিরো সেলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে। জিরো সেল দিয়ে তাহলে দিয়েছে। তোকে কোষের মুক্ত বিভব বলে দিয়েছে, বা প্রমাণ বিভব। ঠিক আছে। সেটা হচ্ছে 0.36 ভোল্ট। তাহলে ডেল্টা জির মানে ভ্যালু সিম্পল জি এর সাথে জিরো ক্যালকুলেট সেল করে। যে, হ্যাঁ, এ আর এন এফ না, এন আটটি এফ চারটি নেই, এনএফ। এফ এন এফ জি ই জিরো সেল, হ্যাঁ। ঠিক আছে। বোঝার উপায় হচ্ছে এটা তো শক্তি, হ্যাঁ তাহলে হ্যাঁ এপাশে শক্তি হতে হবে। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কুলম পার মোল, যাকে এটার সাথে সেটা কাটবে, আর এইদিকে হচ্ছে তোর হুম হুম। আহ জুল ভোল্ট। তাহলে কুলম বাই ভোল্ট গুণ মানে করে জুল ভোল্ট জুল হয়ে যাবে। হয়ে যাবে। হুম। যাই হোক, তাহলে এখানে করবি। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য এন লাগবে আমার। এন তাহলে হচ্ছে এনটা দেখে 2। নেওয়া যাক। জেড এন থেকে জেড এন টু প্লাসে যাচ্ছে। 2 এজি প্লাস আর থেকে এজি। হ্যাঁ, মানে আমি ওটা দেখাতে যাচ্ছি, এজি প্লাস প্লাস ইলেকট্রন করলে এজিতে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে রিয়াকশন, মানে ইলেকট্রন ব্যালেন্স হচ্ছে না। ঠিক আছে। তাহলে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তখন। তাহলে এন হচ্ছে 2। বিক্রিয়া তাহলে তো মাইনাস লিখেও টু দিয়েছে, দেখলি হয়ে যাবে, এখানে তো করেও ইন্টু, দিয়েছে। না অনেক সময় না লিখে দিতে পারে, সেই জন্যই হ্যাঁ তোকে মানে ওটাই এটা বলছি, আমি করে মানে হ্যাঁ, দিচ্ছি। না লিখে দেওয়াটাই তো ভালো, মানে ওই প্রথমটা দিয়ে দিলেই তো হয়ে যাওয়া উচিত। হ্যাঁ। তাহলে করে দিলে এইটা জুল। তাহলে এটা করে দেখবি কিছু আসবে নেগেটিভ। ঠিক আছে। হ্যাঁ 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 সিম্পল ব্যাপার, কোনো কিছু জটিলতা নেই। অঙ্ক হ্যাঁ এখান থেকে যা আসবে সব এই সিম্পল অঙ্কই আসবে। ঠিক আছে। এর মধ্যে কিছু হ্যাঁ। হাতি ঘোড়া নেই, অঙ্কের মধ্যে বিরাট মাথা ঘামানোর কিছু নেই। কনসেপচুয়ালি ব্যাপারটাকে বোঝার জন্য এত কিছু বলা। হুম। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল চ্যাপ্টারটা খতম।